গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই বাংলাদেশের, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে শততম মামলা, ট্রাইব্যুনালে আসামির তালিকায় 32 সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে, সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, রাজনৈতিক সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনার দাবি মির্জা ফখরুলের। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা কামনা জামায়াতের। এবং দেশে ফিরে সাকিব জাতীয় দলে যোগ দেবেন কিনা সিদ্ধান্ত ভারত সিরিজের পর জানালেন বিসিবির সভাপতি। 1 দশকের দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত, প্রকাশ হবে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনভেনশনে স্বাক্ষর করেন। একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি। পরে বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা হবে। বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয়। গত 16 বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন। বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্যে ঘেরা। ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের রোমহর্ষক কাহিনী। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। সভা শেষে যমুনা থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে যেন গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য জাতিসংঘের সনদে স্বাক্ষর করা হয়েছে। 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিরুদ্ধে রাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। গুম বিষয়ে আন্তর্জাতিক চাপ এড়াতে এই সনদে আগে স্বাক্ষর করেনি শেখ হাসিনা সরকার। সরকার যারা পরিচালনা করেন তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। 15 বছর একটানা ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি। কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে। সব মিলিয়ে গুম ও খুনের প্রকৃত সংখ্যা এখনও অজানা, তবে নিখোঁজদের তালিকা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘর, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই গোপন এই বন্দিশালা থেকে মুক্তি মিলেছে বেশ কয়েকজনের। তাদেরই একজন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাবেক নেতা মাইকেল চাকমা। দীর্ঘ 5 বছর 3 মাস মাইকেল বন্দী ছিলেন ছোট্ট এক ঘরে। সেখানে ছিল না পর্যাপ্ত আলো বাতাস, এর মধ্যেই চলত অসহনীয় নির্যাতন। মুক্তি পাওয়ার পর সেই দিনগুলোর রোমহর্ষক অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানালেন মাইকেল। নাজমুস সালেহীর প্রতিবেদন। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা ছিলেন। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। কালো কাপড়ে বেঁধে ফেলা হয় মুখ। সেদিনের বর্ণনা দেন মাইকেল। গাড়িতে তোলার পর আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে কালো কাপড় দিয়ে। তারপরে তারা আমার থেকে মোবাইল ফোন, আমার ব্যাগ ট্যাগ সব নিয়ে, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পাসওয়ার্ড তারা নিয়ে তারপর গাড়িটা ড্রাইভ করে আমাকে প্রায়
40 থেকে 45 বা 50 মিনিটের মতো এরকম হবে। ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হলো। নেওয়া হয় ছোট্ট এক অন্ধকার কুঠুরিতে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন সেই গুহায় ছিল না কোনো আলো বাতাস। আয়না ঘরের সেই বর্ণনা হার মানায় থ্রিলার সিনেমাকেও। চোখনা করে যে খবর যে করে দিচ্ছে এরকম মানে সম্পূর্ণ দেয়াল, আর কোনো বাইরে থেকে আলো ঢোকার সিস্টেম তারা রাখেনি। আর যে ভেন্টিলেটর ফ্যানগুলো ওখানে লাগানো আছে তার বাইরেও একটা দেওয়া আছে, মানে ওই যদি আলো না ঢোকে, যে বাইরের সাইডের কিছু আছে সাইডের রুম, কিছু আছে মানে ভিতরের রুম। ভিতরের রুমগুলোতে একেবারে কোনো আলো নাই, আপনার কোনো শব্দও শোনাবে না, কোনো ইনফরমেশনও দেবে না, কিছু দেখতেও দেবে না, শুনতেও দেবে না, জানতেও দেবে না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ভাই, মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। জায়গাটা ঢাকার ভিতরে, বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে। বিমান নামতেছে একদম সাঁতরিয়ে করে, প্রতিদিন অনেকগুলো বিমান নামে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন করেন মাইকেলের পরিবার। তিনি জানান, আয়না ঘর নামক বন্দিশালায় অসংখ্য মানুষকে দেখেছেন তিনি। বিভিন্ন বয়সের লোক, হয়তো কিছু কোনো মানুষের লোক বয়স একটু কম, কোনো বয়সে একটু মাঝারি, কোনো একটু বয়স্ক লোক দেখেছে, একদম চুলদারি পেয়ে গেছে। কয়েকশো লোক এরকম হবে আমার মনে হয়। যারা আমি ছিলাম যেমন 104 নাম্বার রুমে, 113 নাম্বার রুমে, 116 নাম্বার রুমে, এরকম আমার মানে দেখেছি আমি। তারপরে ওখানে কয়েকশো রুম আছে ওখানে। শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। এখন জড়িতদের বিচার চান তিনি। তো এই কারণে তাদের শাস্তি দিতে হবে এবং এই ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বন্যা আক্রান্ত 11 জেলায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 54 লাখ। আশ্রয়কেন্দ্রগুলোতে এখনও 5,02,501 জন অবস্থান করছেন। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলেও জানান তিনি। 11টি জেলার 68টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে 492। দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি। অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংগঠনগুলো। দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, না পাওয়ার আক্ষেপ, এমন চিত্র বহু দেখেছে বাংলাদেশ। তবে এবারের চিত্র ভিন্ন। বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে এসেছে সব শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবেলার। আপনারা এখানে শরীক হন, পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই ছাত্রছাত্রীদের জন্য আমি যা শুনলাম, স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের মাধ্যমে দেশকে আরো সুন্দরভাবে দেখতে চাই। সাতক্ষীরা থেকে কম দামে জিনিসপত্র আমরা ট্রাকে করে এখানে লোড করে নিয়ে আসি এবং তাদের হাতে সকালে আমরা হস্তান্তর করি। সবার জন্য কিছু কাপড় নিয়ে আসছি, প্রায় 24 কার্টুন কাপড়, 1500 লোকের বিভিন্ন রকম শার্ট আছে। বৃহস্পতিবার ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিষয়টি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়েও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে 10টি সোলার প্যানেল। Really high and many people are homeless, so we have responsibility to help Bangladesh people. 10 সেট সোলার প্যানেল এবং 10 সেট সোলার লাইট নিয়ে আসছে আর কি এখানে দেওয়ার জন্য। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারী খাবারের বাজার। গণরান্নার কর্মসূচি যেটি ঘোষণা করেছি সেটি গতকাল থেকে মূলত শুরু হয়েছে। কুমিল্লায় কয়েকটা স্পটে আমরা সেটি শুরু করেছি, কয়েকটি গাড়ি আমাদের গিয়েছে। তো আমরা এখন যেটি করতে যাচ্ছি, আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল টিম গঠনের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম। তবে কেন্দ্রীয়ভাবে যে সহযোগিতা করা হচ্ছে সেই তুলনায় কিছু কিছু জেলায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা কিছুটা কম বলে দাবি তাদের। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
আমরা হচ্ছে ওষুধগুলোকে যখন আমরা এখানে আনি আমাদের ডেডিকেটেড রুম আছে, সাধারণ ত্রাণের সাথে কোনো ওষুধ যায় না। ওষুধগুলোকে সর্টিংয়ের জন্য আমাদের ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে কাজটা করেছেন এবং জেনেরিক নামের ভিত্তিতে আমরা হচ্ছে ওষুধগুলোকে বিভিন্ন জায়গায় রাখি। আর যখনই আমাদের মেডিকেল টিম যায় ওইখানে ডাক্তাররাই বলে যে আমাদের কত পিস লাগবে, আমরা যা সেটা বের করে দেই। আমাদের কোনো ওষুধ কোনো ব্যক্তির হাতে বা কোনো সংগঠনের হাতে যাচ্ছে না, শুধুমাত্র আমাদের মেডিকেল টিমের কাছেই আমাদের সব ওষুধগুলো যাচ্ছে। আমাদের এখানে আগ্রহী ডাক্তারদের সংখ্যা অনেক বেশি এবং এত বেশি যে আমরা আসলে সবাইকে সুযোগ দিতে পারছি না। অনেকে আসলে কষ্ট পাচ্ছেন যে কেন আমরা আসলে তাদেরকে পাঠাচ্ছি না। তো প্রত্যেক ডাক্তারদের কাছেই আমরা অনেক বেশি কৃতজ্ঞ। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৭তম মামলা হলো। নতুন মামলায় আসামির তালিকায় রয়েছেন ৩২ জন সিনিয়র সাংবাদিক। ৫ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে গলিতে নিহত কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ানের বাবা বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের তালিকায় আরও রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে পুলিশের গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালতে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। রাত বুকে এখানে গুলি করে, এখানে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়, তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায় এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বৃহস্পতিবার রিয়ান হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 52 জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন মন্ত্রিসভা এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজনকে। মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে। ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনে দমন পীড়ন চালানোর উস্কানি দেয় আসামির তালিকায় রাখা হয়েছে শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন, ইকবাল সোবহান চৌধুরী সহ ২ ডজনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। এছাড়া অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল, নিঝুম মজুমদার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও রাখা হয়েছে আসামির তালিকায়। আইনজীবী জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে আসামির তালিকা থেকে। বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার তদন্ত চেয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ জমা পড়েছে ৮টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই রায় দেন আদালত। একই মামলায় এদিন সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে আনা হলে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানেরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই শ্রমিক সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না। শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক 2 শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং মহিবুল হাসান চৌধুরী,
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এবং সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে এবং তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। দেশে স্থিতিশীলতা ফিরলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ও দিন ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ১.৫ ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, অধ্যাপক ইউনূসের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে উনারই তো তারিখ বলবেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে, খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়েও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এদিন সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার দাবি জানান তিনি। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। বিকৃতির মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয় পুনরুদ্ধার করতে। এদিন সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় 1 দশক পর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ইত্যাদি নিয়ে আমরা জানতে চাচ্ছে এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সঙ্গে বিএনপি সম্পর্ক রাখতে চায় না বলেও জানান দলটির নেতারা। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঠিক বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার বিকেলে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী মাসেই তাদের মূল টিম এসে তদন্ত শুরু করবে বলেও জানান তিনি। যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড, যে এটা নজিরবিহীন সারা দুনিয়াতে। সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি, সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। বর্তমান সরকার যেন এমন কিছু না করে যাতে গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয়,
এমন মন্তব্য করে সংবিধানের জনবিরোধী ধারাগুলো সংস্কারের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নিজেদের রাজনৈতিক দলগুলোতেও সংস্কারের প্রয়োজন বলে স্বীকার করেন তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংস্কার সংলাপে এমন কথা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় করণীয় শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দলগুলোর সংস্কার প্রয়োজন স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বক্তারা মনে করিয়ে দেন তারা যেন এমন কিছু না করে যাতে অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয়। সঙ্গে ফ্যাসিবাদ রুখতে সংবিধানে থাকা জনবিরোধী ধারাগুলো সংস্কারের তাগিদ দেন তারা। এই ফ্যাসিবাদকে রুখতে হলে আমাদেরকে এই সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের তো সকলকে ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে। সরকারকে বলবো যে আপনারা কোথায় থামবেন, দাড়ি রেখাটা ঠিক করেন। পদ্ধতিগত ত্রুটির কারণে কোনো একটা সংসদ কিংবা কোনো একটা আদালতের 4 জন কিংবা 5 জন সিম্পল মেজরিটিতে এটা চেঞ্জ করে দেবে, এইরকম জিনিসটা যাতে না হয়। এদিকে দেশ চালানোর জন্য শাসক নয়, জনগণের একজন প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক শক্তি আমাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার খুবই দৃঢ়, সচেতন এবং সংগঠিত পরিকল্পনা দরকার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। জাতীয় ঐক্যের কথা মাথায় রেখে এখনই সংবিধান সংস্কারের ব্যবস্থা নেওয়ারও দাবি তার। ক্ষমতার পরিবর্তন হবার পরপরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে। পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দেব আমরা সংস্কারের জন্য। এই অন্তর্বর্তী সরকার বলেছেন তার প্রধান, উনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ব্যাপারে বলেছেন, কিন্তু রাজনীতিতে সংস্কারের কথা বলেনি। আন্দোলনের অর্জন যেন কেউ নস্যাৎ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে পরিবর্তনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান রাষ্ট্র সংস্কার আন্দোলনের। শুধুমাত্র জুলাই আগস্টে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। দেশ থেকে সুইজারল্যান্ডে পাঠানো টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এ সময় রেতো রিংলি জানান, এ বিষয়ে বিগত কয়েক বছর আগে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যবস্থা নেবে সুইজারল্যান্ড। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নাদিরা সিমসন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়া প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহযোগিতায় $10 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কি পরিমাণ দুর্নীতি হয়েছে এবং কেন হয়েছে সেটা প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা বলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় পাচার করা টাকা ফেরত না পেলেও পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া মেগা প্রজেক্টে বাড়তি ব্যয় হয়েছে কিনা তা শ্বেতপত্র প্রণয়ন কমিটি খতিয়ে দেখবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। বিভিন্ন খাতে অনিয়ম, অব্যবস্থাপনা আর অর্থ পাচার সহ নানা কারণে নাজুক দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের জন্য 12 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগে প্রথম বৈঠক শেষে কাজের পরিধি ও উদ্দেশ্য স্পষ্ট করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। অর্থ পাচার নিয়েও কাজ করার কথা জানান ডক্টর দেবপ্রিয়। তবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বেশ জটিল বলেও মন্তব্য তার। তাই অর্থ পাচারের সুযোগ বন্ধে নজর দেওয়ার পাশাপাশি পাচারকারীদের শাস্তির দাবি জানালেন তিনি। এই টাকা থেকে যে ওই বাড়িটা কেনা হয়েছিল ওই দেশে ওই সময়, এইটাকে লাগানো, ফিট করা এত সহজ ব্যাপার না। এটা হলো 1 নম্বর। দ্বিতীয়ত হলো ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ
যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে, সেইটার ব্যবস্থা করতে হবে। সুনির্দিষ্ট কোনো প্রকল্পের ব্যয় বা যৌক্তিকতা যাচাই না করলেও মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখার ঘোষণা এই অর্থনীতি বিশ্লেষকের। যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, ওটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, আমরা ওইগুলো দেখব। বৈঠকে স্বাগত জানানো হয় কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্তকে। বাংলাদেশের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে আবারও মামলার চাপে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে ফল পাল্টে দেওয়ার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। আগের অভিযোগের সঙ্গে এবারের তফাৎ হলো ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এক মাস বাদে 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। চিরপ্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রচারণায় মুখর নির্বাচনী মাঠ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রচারণা চালালেও বিরোধী দল রিপাবলিকানের হয়ে হামলা আর মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরনো মামলায় নতুন সম্পূরক অভিযোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ 4টি অভিযোগ আনা হয়। চলতি বছরের 1 জুলাই সেই মামলা থেকে ট্রাম্পকে দায় মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। এবার ওই মামলায় নতুন সংশোধিত অভিযোগও সেই 4টি অভিযোগই রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে জানা গেছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। নির্বাচন থেকে জনগণকে সরাতে নতুন এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। নতুন অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের জন্য আগামী 1 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমার প্রক্রিয়া। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরাও এর আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন। সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের ব্যাপারে তথ্য প্রকাশ করেছে আমিরাতের সিটিজেনশিপ মন্ত্রণালয়। দুবাই থেকে শিবলি আল সাদেকের রিপোর্ট। অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত সরকার। ঘোষণা অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমার আওতায় আনা হবে দেশটিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের। সাধারণ ক্ষমার আওতায় থাকবেন বাংলাদেশিরাও। বুধবার দেশটির রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ইন দুবাইয়ের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারির সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনাও করেছে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রেগুলারাইজ হওয়ার পরে, বৈধ হওয়ার পরে তখন তারা কি করবে, হয়তো ইনস্ট্যান্টলি তারা জব পেল না, তখন তো একটা জব খুঁজতেও সময় লাগে। এই কারণে আমাদেরকে বলা হয়েছে যে এই সময়ের জন্য একটা ভিসা দেওয়া হবে, এটিকে বলা হয় জব সিকার্স ভিসা। এটির মেয়াদ 6 মাস। এই 6 মাসের মধ্যে তারা জব সিক করে জব পেলে এখানে
বৈধভাবে বসবাস করবে। শুধুমাত্র রেসিডেন্স ভিসা নয়, ভিজিট ভিসায় আমিরাতে এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের জন্য থাকছে বৈধ হওয়ার সুযোগ। কাজ খোঁজার জন্য সময় মিলবে 6 মাস। বৈধ হওয়ার জন্য কি প্রয়োজন এবং কি করতে হবে তা নিয়ে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেটের ওয়েবসাইটে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। এর আগে 2018 সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় প্রায় 2 লাখ বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ পান। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালির আইসক্রিমের সুখ্যাতি স্থানীয় সহ পর্যটকদের মুখে মুখে। চলতি বছর দেশটির 3টি আইসক্রিম পার্লার অর্জন করেছে শ্রেষ্ঠত্বের মুকুট। যে দেশে আইসক্রিম এত জনপ্রিয়, গরমে সেখানকার দোকানগুলোতে ভিড় দেখা যাবে, সেটাই স্বাভাবিক। গ্রাহকরা বলছেন, স্বাদ আর গুণগত মানের কারণে ইতালির আইসক্রিম বিশ্বসেরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে তৈরি বেশ কিছু পণ্য এবং খাদ্য সামগ্রী বিশ্বসেরা। তার মধ্যে চলতি বছর ইতালির 3টি আইসক্রিম পার্লার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে। বিশ্ব র্যাঙ্কিংয়ে যৌথভাবে এই 3টি প্রতিষ্ঠান শীর্ষস্থানে উঠে এসেছে। প্রচণ্ড গরমে ইতালীয়রা ছুটে যান আইসক্রিমের দোকানগুলোতে। ঠান্ডা আইসক্রিমে প্রাণ শীতল করার চেষ্টা থাকে তাদের। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দোকানগুলোতে দেশটির নাগরিকদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা বলছেন, স্বাদ, গুণগত মান এবং তৈরির পদ্ধতির কারণে এই আইসক্রিম অতুলনীয়। বিশেষ করে গ্রীষ্মকালে আমরা আইসক্রিম বেশি বিক্রি করে থাকি, তবে শীতকালেও আমরা পিছিয়ে নেই। মূলত আইসক্রিমের স্বাদ ও গুণগত মান ঠিক থাকায় আমরা বিশ্বে ভালো অবস্থান করতে সক্ষম হয়েছি। এই গরমে আমরা নিজেদেরকে আইসক্রিম খেয়ে ঠান্ডা করতে পারি। ইতালির প্রতিটি শহরে বিপুল সংখ্যক আইসক্রিমের পার্লার বা জ্যালাতেরিয়া রয়েছে। গ্রীষ্মকালে এ সকল দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে। 2020 সালের পর আবারও প্রথম বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতালি। শিল্পসম্মত প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান এবং স্বাদ মূল্যায়নে ইতালির আইসক্রিম শ্রেষ্ঠত্ব অর্জন করল। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডে গেল এক যুগে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা হবে। নতুন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে অডিটের দায়িত্ব। বিসিবির প্রধান নির্বাহী সহ বোর্ডের কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নিশ্চয়তা দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। জনসম্মুখে প্রকাশ করা হবে 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। এদিকে পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়েছে বোর্ড সভায়। বিকাল ৩টায় শুরু বিসিবি কার্যালয়ে চলল পরিচালনা পর্ষদের ৫ ঘন্টার ম্যারাথন মিটিং। এজেন্ডার বাইরেও আলোচনা হয়েছে নানা বিষয় নিয়ে। গেল এক যুগ ধরে একটা পক্ষের নিয়ন্ত্রণে ছিল দেশের ক্রিকেট। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন আত্মগোপনে। তবে দেশের ক্রিকেটে তাদের কুকীর্তি অজানা নয়। ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা ফেরাতে এবার পদক্ষেপ নিচ্ছেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন নতুন সভাপতি। যেসব দুর্নীতির অভিযোগ আছে তার সবকিছুরই তদন্ত হবে, বাদ যাবেন না ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্যই তো অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করা ঠিক নাই। আমাদের সিইও অনেক দিন আছে একই জায়গায়, বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে। ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল, যার জন্য অনেকেই দায়ী করেন হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহকে। ব্যর্থতা অনুসন্ধানে কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আলোর মুখ দেখেনি। গণমাধ্যমের দাবির প্রেক্ষিতে আগের অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি। অবশ্যই এটা জনসমক্ষে আসবে এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। পূর্বাচলে হাজার কোটি টাকা ব্যয়ে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলেও সেই প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সাফ জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেয়া আর্থিক পুরস্কার বন্যার্তদের ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে
মারফুল হকের শিশুরা। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদে চলে যায় ফুটবলারদের বহনকারী বাস। সেখানে বিজয়ীদের সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নেপাল থেকে ঢাকা, এরপর সোনালী ট্রফি হাতে ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব 20 শিরোপা জেতা যুবারা। বিশেষ দিনটা বেশ ব্যস্ততায় কাটছে লাল সবুজের প্রতিনিধিদের। ক্রীড়া পরিষদে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব মাহমুদ। ঢাকার বেরসিক জ্যাম ঠেলে আসা বিজয়ীদের বেশিক্ষণ আটকে রাখলেন না তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে এই সাফল্যের ধারাবাহিকতা আরও দীর্ঘ করার প্রত্যাশা মিরাজুলদের প্রতি। পাশাপাশি এই সংবর্ধনায় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন আসিফ মাহমুদ। ফুটবলার, কোচিং স্টাফ সহ স্কোয়াডের প্রতিটি সদস্যদের জন্য মাথাপিছু 25,000 টাকা করে বরাদ্দ সরকারের পক্ষ থেকে। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি। যদিও সেই পুরো অর্থই বন্যার্তদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন কোচ মারুফুল হক। দেশের এমন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে কোচের মতো সবাই নিজেদের পুরস্কারের টাকা দেবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের। এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য, এই পুরো টাকাটা আমাদের দরকার না, আমরা টাকাটা অন্য দিয়ে দিচ্ছি। সেমিনার কক্ষে এভাবেই সাদামাটা আর সংক্ষিপ্ততায় শেষ হয় অনূর্ধ্ব 20 সাবজয়ী ফুটবলারদের সংবর্ধনা পর্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই বাংলাদেশের, ঐতিহাসিক মুহূর্ত আখ্যা প্রধান উপদেষ্টার। 15 বছরে নিখোঁজদের তালিকা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। এবং শেখ হাসিনা বিরুদ্ধে শততম মামলা, ট্রাইব্যুনালে আসামির তালিকায় 32 সিনিয়র সাংবাদিক। টিপু মুন্সি রিমান্ডে, সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।